নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আরও 4টি থেকে 5টি নাইট্রোজেন আবদ্ধকারী অর্থাৎ মুক্ত বাতাসের নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু বা ব্যাকটেরিয়াদের নিয়ে আপনাদেরকে সুন্দর ভালো পরামর্শ দেব। দেখুন, এই যে অ্যাসিডোব্যাক্টার বলে যে ব্যাকটেরিয়াটা আছে, সেটা খুব উচ্চমাত্রায় নাইট্রোজেন সংবন্ধনকারী এবং আখের জন্যে, অর্থাৎ আখের তো অত্যধিক নাইট্রোজেন সারের চাহিদার ঘাটতি দেখা যায়, সেইখানে কিন্তু এই অ্যাসিডোব্যাক্টার ব্যাকটেরিয়াটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায়। এই অ্যাসিডোব্যাক্টার ব্যাকটেরিয়াটি উচ্চ পিএইচ অর্থাৎ অম্ল মাটিতে উচ্চ শর্করা এবং উচ্চ লবণ কিন্তু সহ্য করতে পারে। আর এই ব্যাকটেরিয়ার যে কালচারটা থাকে সেটি হচ্ছে আপনার স্ট্রেস সহ্য করতে পারে। অর্থাৎ ফসলে যদি এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফসল স্ট্রেস টলারেন্স অর্থাৎ সহ্য করতে পারবে। এর পরবর্তী যে ব্যাকটেরিয়াটার কথা বলবো সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে। এরাও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে পারে মুক্ত বাতাসের, কিন্তু এরা কিন্তু অবায়বীয় অর্থাৎ অবায়ুজীবী। এই ব্যাকটেরিয়া কিন্তু আপনার মাটির অম্লত্বটাকে সহ্য করতে পারে, আর এদের নাইট্রোজেন সংবন্ধনটা কিন্তু আপনার অ্যাজিডোব্যাক্টরের মতোই নয়, অতটা নয়, কিন্তু এরাও কিন্তু মাটিতে নাইট্রোজেন যথেষ্ট পরিমাণে সংবন্ধন করতে পারে। পরবর্তী যে জীবাণুটার কথা বলবো সেটা হচ্ছে আপনার নীল সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। এরা হচ্ছে মুক্তজীবী সালোক সংশ্লেষকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু। এদের বিভিন্ন প্রজাতি আছে, যেমন অ্যানাবিনা, নস্টক ইত্যাদি। এরা কিন্তু আপনার আমন ধানের জমিতে এরা মুক্তভাবে থাকে এবং আমন ধানের জমিতে এরা থেকে সূর্যালোকের উপস্থিতিতে হেক্টর প্রতি আপনার 20 থেকে 30 কেজি পর্যন্ত নাইট্রোজেন সরবরাহ করতে পারে। ফলে কি হয়, একদিকে যেমন নাইট্রোজেন ঘটিত সারের ঘাটতিটা কমে এবং ধানের ফলন কিন্তু 5 থেকে আপনার 14% পর্যন্ত বেড়ে যেতে পারে। সূর্যালোকের উপস্থিতিতে এই শ্যাওলা গাছের অক্সিজেন যোগান দেয়, এছাড়াও শিকড়ে অক্সিজেন যোগান দেয়, সেই সাথে সাথে কিন্তু এ আবার নাইট্রোজেনও আবদ্ধ করতে পারে। এই পদ্ধতিটাই হচ্ছে অমিথজীবী আর কি। এই শ্যাওলার একটি প্রজাতি অ্যানোবিনা আছে, একটা অ্যানোবিনা অ্যাজোলি বলে একটা প্রজাতি আছে। তারা অ্যাজোলার সাথে মিথজীবী প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করে আমাদের জমিতে বা ক্ষেতে বা ফসলে এরা সরবরাহ করতে পারে। এই ব্যাকটেরিয়ার কিন্তু এই শুধু নাইট্রোজেন সংবন্ধন ছাড়াও কিন্তু আরো অনেক ভালো দিক আছে। এরা কি করতে পারে, জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, জমিতে অ্যামিনো অ্যাসিড মুক্ত করে দিতে পারে, জমিতে যে অদ্রাব্য ফসফেটগুলো থাকে সেগুলোও কিন্তু দ্রবীভূত অবস্থায় আনে এবং শস্যের বৃদ্ধিকারক পদার্থ অর্থাৎ হরমোন সৃষ্টি করে। এরপরে যে উদ্ভিদ বা ফার্ন জাতীয় উদ্ভিদের কথা সেটা হচ্ছে অ্যাজোলা। আপনারা সবাই জানেন অ্যাজোলা আমরা বিভিন্ন ফসলে বা আপনার গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করেন। অ্যাজোলাও খুব গুরুত্বপূর্ণ একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। এরা ভাসমান স্থির জলে কিন্তু এদের দেখা যায়। তবে আমাদের দেশে যে অ্যাজোলার যে ভ্যারাইটিটা আছে, যে প্রজাতিটা আছে, সেটা হচ্ছে অ্যাজোলা পিনাটা বলে এই প্রজাতিটা আছে। এরা কি করে, এরা হচ্ছে অ্যানোবিনা অ্যাজোলি এই শৈবালের সাথে এরা মিথজীবী প্রক্রিয়ার মাধ্যমে একসাথে থেকে এরা কিন্তু মুক্ত নাইট্রোজেন আমাদের ধান জমিতে এরা সরবরাহ করে। প্রায় 40 থেকে 60 টন অ্যাজোলা থেকে আপনারা
বছরে এক হেক্টর জমিতে আপনারা 100 থেকে 150 কেজি মতো আপনারা কিন্তু নাইট্রোজেন, বিষয়গুলো কিন্তু এই অ্যাজোলার কার্যকারিতার উপরে নির্ভর করে। সেগুলো হচ্ছে যে উক্ত নাইট্রোজেন আমাদের ধান জমিতে এরা সরবরাহ করে। প্রায় 40 থেকে 60 টন অ্যাজোলা থেকে আপনারা বছরে এক হেক্টর জমিতে আপনারা 100 থেকে 150 কেজি মতো আপনারা কিন্তু নাইট্রোজেন, সমস্ত বিষয়গুলো কিন্তু এই অ্যাজোলার কার্যকারিতার উপরে নির্ভর করে। এখানে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা কিন্তু ভালো, ফসফেটের যোগান ঠিক থাকলেও এদের কিন্তু কার্যকারিতা অনেক। ব্যবহার পদ্ধতি কিভাবে? ব্যবহার পদ্ধতি, ধান চাষের আগে খালি জমিতে সবুজ সার হিসাবে অথবা মূল জমিতেই ধানের সাথে সাথী ফসল হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমরা দেখেছি 1 হেক্টর জমিতে আপনারা 5 টন মতো আপনার এই সবুজ শৈবাল, অর্থাৎ 5 হেক্টর মতো আপনাদের এই অ্যাজোলা কিন্তু লাগে। আর সবুজ শৈবাল কিন্তু আপনাদের 10 থেকে 15 কেজির মধ্যেই কিন্তু হেক্টর প্রতি 10 থেকে 15 কেজির মধ্যেই কিন্তু লাগে, এর বেশি লাগে না। তবে এই সমস্ত জীবাণু সার যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু মাথায় রাখবেন, যে মাটিতে যেন যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকে, মাটির পিএইচ যেন ঠিক থাকে, মাটিতে যেন ফসফেটের পরিমাণটাও ঠিক থাকে। এই জীবাণু সার ব্যবহার করতে গেলে উপযুক্ত ভালো প্রজাতির জীবাণু সার ব্যবহার করবেন। আর নামী কোম্পানি বা কোনো ভালো প্রতিষ্ঠান থেকে এগুলো কিন্তু আপনারা নিয়ে মাটিতে ব্যবহার করবেন। যে বিষয়গুলো আপনাদেরকে আমরা বললাম, অবশ্যই এই বিষয়ের কথাগুলো মাথায় রাখবেন, মেনে আপনারা চাষবাস করুন এবং আপনাদের চাষযোগ্য জমিটাকে সুরক্ষিত রাখুন। পরবর্তী প্রজন্ম যাতে করে তারা যেন ভালোভাবে তাদের ফসলটা চাষ করতে পারে এবং এই যে দিন দিন যে ফসলের যে খরচা, বাড়তি খরচা, যে রাসায়নিক সার বা কীটনাশক, এগুলো যাতে করে তারা এই জৈবিক পদ্ধতিগুলো ব্যবহার করে সেই সমস্ত রাসায়নিক সারের খরচ বা ওই সমস্ত কীটনাশকের প্রতি যে খরচ, সেটাও যেন তারা কমাতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বারবারই বলছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমিগুলোকে সুরক্ষিত রাখুন। আশা করি আমাদের এই পরামর্শ ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখবেন। সবাইকে ধন্যবাদ।